তো গত ক্লাসে আমরা নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম পড়েছিলাম, তাই না মোমো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আমরা পুরোটা কমপ্লিট করেছিলাম। নিবন্ধন না করলে একটা অংশীদারি ব্যবসায় কত ধরনের অসুবিধার সম্মুখীন হয়। জি ম্যাম, কিন্তু হয়তো বিশ্বাসভঙ্গ আচরণের জন্য মামলা, এটা হয়তো হয়নি। হয়, তাই তো? আচ্ছা, ম্যাম। ওয়ালাইকুম সালাম মরিয়ম। মরিয়ম, তুমি গত ক্লাসে ছিলে? ফার্স্ট পেপার যেদিন পড়িয়েছিলাম, মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, ছিলা। আচ্ছা, বিশ্বাস ভঙ্গমূলক আচরণের জন্য মামলা, এটা কি পড়ানো হয়েছিল? ম্যাম আমি আগে তো শিওর হইনি আমি ছিলাম কিনা। সেটা পড়ানো তো। ফারজানা, আমি বুঝিনি, আরেকবার বলবে? ও ম্যাম, আমি লাস্ট ক্লাস করিনি, আমার নেটে প্রবলেম ছিল। আচ্ছা, এটা পড়ানো হয়নি, ফারজানা বললো, মোমো বললো। ঠিক আছে, হ্যাঁ, আমারও মনে হয় এটা বাকি রয়ে গেছে, তাও আমি শিওর না। আচ্ছা, দেখো, আমরা পড়ছিলাম কি একটা, মানে আমরা তো জানি অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি ঐচ্ছিক, বাধ্যতামূলক না, চাইলে করতে পারে। করলে কি কিছু কিছু আইনগত সুযোগ সুবিধা পাবে, ঠিক আছে? যেটা না করলে সে কি কিছু অসুবিধার সম্মুখীন হবে। মানে যখন এমনি সাধারণভাবে কোনো সমস্যা নাই, বাট যখনই কোনো ব্যবসার মধ্যে কোনো ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ, তো তখনই দেখা যাবে যে অনেক ম্যাম ধরনের এটা পড়ানো হয়নি, আচ্ছা, তার ঠিক আছে, উপরের অংশটা পড়ানো হয়নি, কারণ ম্যাম আমি লাস্ট ক্লাসে ছিলাম। সরি ম্যাম, আমি অন্য ক্লাসেরটা বলে ফেলেছি। আচ্ছা। উপরেরটা মানে 100 টাকার কম পাওনার জন্য মামলা। মিস এটা পড়ানো এই হয়েছিল। পর্যন্ত পড়িয়েছিলেন, তারপরে আচ্ছা, মানে এখন যেটা পড়েছিলেন বিশ্বাসভঙ্গমূলক আচরণের জন্য মামলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বলতেছি। হ্যাঁ, সেটাই পড়ছি যে আমরা লাস্টে যেটা পড়লাম সেটা আমাদের খুবই মজার লাগছে, যে 100 টাকার বেশি পাওনা থাকলে আমরা মামলা করতে পারবো না, যদি 100 টাকার কম পাওনা থাকে মামলা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সেটা বলতেছিলাম যে এখন দেখো, যদি নিবন্ধন করা নাও হয়, ঠিক আছে, তো তারপরও কি হবে, অংশীদারি ব্যবসায় কিছু অধিকার থাকবে, যেটা কিনা সে যদি আদালতে যায় বা আইনগত সাহায্য সহযোগিতা পাওয়ার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে কি এই সাহায্যটা সে পাবে। যেমন বিশ্বাসভঙ্গমূলক আচরণের জন্য মামলা, আইন অংশীদারি আইনে অংশীদারদের মধ্যকার সম্পর্ককে পরম বিশ্বাসের সম্পর্ক নামে অভিহিত করা হয়। তাই কোনো অংশীদার এরূপ বিশ্বাসভঙ্গমূলক কোনো কাজ বা আচরণ করলে অন্যান্য অংশীদার তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। যেমন স্বাক্ষর জাল, ব্যবসায়ের নাম ভাঙিয়ে নিজস্ব স্বার্থ সিদ্ধি, সম্মিলিত সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করে অন্য অংশীদারদের দায় সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে অংশীদারি ব্যবসা নিবন্ধিত না হলেও উক্ত অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়। আচ্ছা, অংশীদারি ব্যবসায় অবশ্যই আমরা জানি যে পারস্পরিক কি বিশ্বাস, হ্যাঁ, ভরসা, আস্থা, এর উপর ভিত্তি করে কিন্তু তারা একটা চুক্তি করে। তো এই ক্ষেত্রে দেখা যায় কোনো অংশীদার যদি অন্য অংশীদারদের সাথে কোনো রকম প্রতারণা করে বা ব্যবসার সাথে কোনো রকম প্রতারণা করে বা এমন কিছু করে যার জন্য ব্যবসায়িক স্বার্থ বা অন্য কোনো অংশীদারের স্বার্থ ক্ষুণ্ণ হয়, এবং সেটা যদি সে ইচ্ছাকৃত ভাবে করে, তো সেই ক্ষেত্রে সে কি বিশ্বাস ভঙ্গ করলো না? বুঝতে পারছি তো? তো যদি কোনো অংশীদার বিশ্বাস ভঙ্গ করে, সেই ক্ষেত্রে এই ব্যবসাটা নিবন্ধিত হোক বা না হোক, যিনি প্রতারণা করলেন বা বিশ্বাস ভঙ্গ করলেন তার নামে অন্য অংশীদাররা কি করতে পারবে, মামলা করতে পারবে, ঠিক আছে? যেমন এদিকে কিভাবে বিশ্বাস ভঙ্গ হইতে পারে সেটাও যেমন আমরা পড়লাম, তো বারবার বলার কিছু নাই, বুঝতে পারছি তো? বুঝতে পারছি? হ্যাঁ, তো এইখানে আমরা বললাম আমাদের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানে অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হোক বা না হোক, হ্যাঁ, সেটা তারা কোন ধরনের সুবিধা পাবে বা কোন ধরনের আইনগত অধিকার থাকবে সেটা কি আমাদের জানতে হবে, যেন আমরা আলাদা করতে পারি। আবার যদি নিবন্ধিত না থাকে তখন কি প্রথম দিকে যে অসুবিধাগুলো তারা ফেস করবে, আমরা আলাদা করতে পারবো তো দুইটা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের পড়তে হবে অংশীদারদের যোগ্যতা, ঠিক আছে, অথবা অংশীদার নির্বাচনের বিবেচ্য বিষয়। আচ্ছা, কাদেরকে আমরা অংশীদার হিসেবে আমাদের ব্যবসায় গ্রহণ করতে পারি, ঠিক আছে? মানে যোগ্যতা বলতে মূলত যে ন্যূনতম চুক্তি সম্পাদন করার যে যোগ্যতা সেটা, কিন্তু আমরা কি অবশ্যই জানি যে এই ব্যবসাটা খুবই ভালনারেবল এবং খুবই সেন্সিটিভ, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা যদি অংশীদার নির্বাচন করি, তো সেই ক্ষেত্রে আইনগত যে বৈধতা সেটা তো থাকবে, সেটা তো একদম প্রাইম, মানে বেসিক।
এছাড়াও আমাদের আরো কিছু যোগ্যতা দেখতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভলি দেখতে হবে যে এগুলো আমরা যাকে অংশীদার হিসেবে বিবেচনা করছি বা অংশীদার হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা করছি তার মধ্যে এই মানে যোগ্যতা গুলো বা গুণগুলো আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, অংশীদারদের যোগ্যতা বলতে প্রথমত অংশীদারি চুক্তি সম্পাদনে তাদের আইনগত যোগ্যতা থাকাকে বোঝায়। এছাড়াও অংশীদারি ব্যবসায় সুষ্ঠুভাবে গঠন ও পরিচালনার ক্ষেত্রে তাদের বেশ কিছু বৈষয়িক যোগ্যতা থাকার প্রয়োজন পড়ে। নিম্নে এরূপ যোগ্যতা সম্পূর্ণ সমূহ আলোচনা করা হলো। প্রথমটা চুক্তি সম্পাদনের যোগ্যতা, এটা কে পড়বে? ফারজানা? ম্যাম আমি করবো। আচ্ছা, আজকে জান্নাত পড়বে। হ্যাঁ বলো। জান্নাত পড়ুক, পরেরটা ফারজানা পড়বে। হ্যাঁ, চুক্তি সম্পাদনের যোগ্যতা, ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। চুক্তি ছাড়া এ ব্যবসা গঠিত হতে পারে না। তাই আইন অনুযায়ী চুক্তি সম্পাদনে সক্ষম ব্যক্তি মাত্রই এরূপ ব্যবসায়ের অংশীদার হওয়ার যোগ্য। বাংলাদেশে বহাল চুক্তি আইন অনুযায়ী সাবালক অর্থাৎ যার বয়স নারী পুরুষ নির্বিশেষে 18 বছর পূর্ণ হয়েছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং আইন অনুযায়ী চুক্তি সম্পাদনে অক্ষম বিবেচিত নয় এমন ব্যক্তি অংশীদার হতে পারে। অর্থাৎ নাবালক, পাগল, দেউলিয়া ইত্যাদি ব্যক্তি চুক্তির পক্ষ হতে পারে না বিধায় তারা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হওয়ার যোগ্য নয়। তবে অংশীদারি আইনের বিধান অনুযায়ী শুধুমাত্র সুবিধা প্রদানের উদ্দেশ্যে নাবালককে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করা যায়। আচ্ছা জান্নাত এটা পড়ে কি বুঝলাম? ম্যাম এখানে বোঝানো হচ্ছে চুক্তিটাই মেইন, এটা ছাড়া অংশীদারি ব্যবসা কোনোভাবেই হবে না। আবার যারা চুক্তি করবে ওদেরকে অবশ্যই সুস্থ হতে হবে। কোনো পাগল তারপরে নাবালক এরূপ চুক্তি করতে পারবে না। আর নাবালক যদি করে তাহলে ওরা সীমিত অংশীদার হবে। এখানে মূল কথা হলো যে আমরা আইনের যে মানুষকে চুক্তি সম্পাদনের যোগ্য, যেমন কারো যদি 18 বছরের কম বয়স্ক হয়, মানে 18 বছর পূর্ণ না হয়, তাকে কি আমরা আইনগতভাবে নাবালক হিসেবে চিহ্নিত করি বা বিবেচিত করি, ঠিক আছে। তো কোনো নাবালক কোনো চুক্তি করতে পারে না, ঠিক আছে, আইনগত কোনো চুক্তি করতে পারে না। তো যার বয়স 18 পার হয়ে গেছে এবং যে কিনা মানসিকভাবে সুস্থ, মানসিক ভারসাম্যহীন না বা বুঝতে পারে না, ঠিক আছে, এরকম না, বা কি পাগল হয়ে যায়নি। আবার আরেকটা আছে দেউলিয়া, ঠিক আছে, ফিনান্সিয়াল কন্ডিশন কি ঠিক থাকতে হবে, দেউলিয়া হয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তো এই তিনটা জিনিস ছাড়া নাবালক, পাগল এবং দেউলিয়া, এই তিন শ্রেণীর মানুষ ছাড়া যারা সুস্থ স্বাভাবিক এবং আছে তারা কি অংশীদারি ব্যবসায় অংশীদার হতে পারবে। আবার এইদিকে আরেকটা জিনিস, যেমন নাবালক অংশীদার, যেটা কিনা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নাই, তো এই সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে পড়ি নাই। আমাদের এই চ্যাপ্টারে কিন্তু ছিল নাবালক অংশীদারের যে অধিকার, ঠিক আছে, এটা একটা টপিক ছিল, বাট আমাদের যেহেতু মানে সিলেবাসে নাই, সো এটা আমরা কভার করি নাই। তো বিশেষ মানে সম্মতি, ঠিক আছে, বিশেষ ঘটনার সাপেক্ষে তো কোন নাবালককে আমরা কি সীমিত অংশীদার হিসেবে ব্যবসায় রাখতে পারি। সেই ক্ষেত্রে কি আবার নতুন আরেকটা চুক্তি করা হবে, তখন কি হয়তো কোনো একজন অংশীদার হয়তো মারা গেল, হ্যাঁ, বা তার পক্ষে কখন আর কোনো মতে ব্যবসা মানে ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে সকল বাকি যারা অংশীদার আছে তারা সম্মত হয়ে কি করতে পারে, ওই অক্ষম অংশীদার বা হয়তো যিনি মারা গেছেন সেই অংশীদারের সন্তান, নাবালক সন্তানকে বিশেষ চুক্তির মাধ্যমে কি সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই সীমিত অংশীদার বা নাবালক অংশীদার কখনোই ব্যবসায় পরিচালনা করতে পারবে না। বুঝতে পারছি? জান্নাত যে কোয়ালিটিটার কথা বললো এটা হলো একদম বেসিক বা প্রাইম, ঠিক আছে। এখন পরেরটা আসছে সততা ও বিশ্বস্ততা, এটা ফারজানা পড়বে। ফারজানা সততা আছো? ও বিশ্বস্ততা। হ্যাঁ পড়ো। Honesty and definable. ডিপেন্ডেবিলিটি। অংশীদারি ব্যবসায় গঠন ও পরিচালনার সর্বস্তরে অংশীদারদের সৎ ও বিশ্বস্ত থাকতে হয়। অংশীদারগণ ব্যবসার কাজে একে অন্যের প্রতিনিধি বিবেচিত হয়ে থাকেন। তাই একে কাজে দায় অন্য কেউ বহন করতে হয়। তদুপরি সাধারণ যে কোনো অংশীদার এইরূপ ব্যবসায় পরিচালনার অংশ নিতে পারে। তাই অংশীদার যদি সৎ ও বিশ্বস্ত না হয় তবে কখনোই এরূপ ব্যবসায় টিকে থাকতে পারে না। এর জন্য অংশীদার নির্বাচনে সৎ, বিশ্বস্ত ও আস্থাবান ভাজন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া উচিত। ফারজানা এটা আমরা কি বুঝলাম পড়ে, একটু এক্সপ্লেইন করো তোমার মতো করে। মিস যারা সৎ হবে, মানে
দুইমুখী হবে না, তাদেরকে ব্যবসায় মানে তাদের উপর বিশ্বাস করে আমি আমার ব্যবসাটাকে দিয়ে যেতে পারবো। আর যদি তারা অসৎ হয় তাহলে আমাদের একটা টেনশন থাকবে যে আমার ব্যবসাটা তাদের কাছে দিলাম, যদি কোনো ক্ষতি হয়। সেজন্য আমি সৎ এবং বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসার জন্য রাখা উচিত। রাখা উচিত বলতে কিন্তু আবার মনে করো যে কর্মচারী কর্মচারী মনে হয়ে যায়, না অংশীদার কিন্তু মিস, কোনো মতে মানে তাদের কর্মচারী সাথে হবে না। ব্যবসা, না করা তাদের যাবে, সাথে হ্যাঁ ব্যবসা করা করা উচিত। যাবে, হ্যাঁ করা উচিত। হ্যাঁ, তুমি যদি কখনো কোনো মানুষকে অংশীদার হিসেবে চিন্তা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করো বা কারোর সাথে ব্যবসা শুরু করতে চাও, তো সেই ক্ষেত্রে অবশ্যই তাকে পার্সোনালি চিনতে হবে, ঠিক আছে? সে মানুষ হিসেবে কেমন, সে কি সৎ, তার উপর কি আমরা বিশ্বাস করতে পারি, তার উপর কি সবচেয়ে বড় কথা আমরা নির্ভর করতে পারি কিনা, ঠিক আছে? যেমন এই যে ডিপেন্ডেবিলিটি। হ্যাঁ, তো এই জিনিসটা সবার আগে বুঝতে হবে যে কোনো মানুষের যদি সততা বা বিশ্বস্ততা সম্পর্কে যদি আমাদের কোনো মতে কোনো মানে খটকা থাকে বা এই ব্যাপারটা নিয়ে যদি আমরা কনফিউজড থাকি, তো সেই ক্ষেত্রে সবচেয়ে ওয়াইজ হবে ওই মানুষটার সাথে ব্যবসায়িক চুক্তিতে না যাওয়া, ঠিক আছে? আর যদি খুব সৎ বিশ্বস্ত মানুষ পাও তাহলে তো কোনো সমস্যাই নেই, তার সাথে অংশীদারি ব্যবসা করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, যোগ্যতা ও দক্ষতা এটা কি আশফিন করবে? জি ম্যাম। আচ্ছা, পরেরটা মরিয়ম করবে, ঠিক আছে? হ্যাঁ আশফিন করো। যোগ্যতা ও দক্ষতা, ক্যাপাসিটি এন্ড এফিসিয়েন্সি, ব্যবসায় Efficiency. কার্যক্রম সুষ্ঠুভাবে Efficiency, ব্যবসায় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অংশীদারি ব্যবসায় বিভিন্ন দক্ষতা ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সমাবেশ ঘটানো উচিত। তাই অংশীদারি নির্বাচনের সময় ব্যবসায় প্রকৃতি বিবেচনা করে প্রয়োজনীয় দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অংশীদার হিসেবে বাছাই করা আবশ্যক। নির্মাণ শিল্পে প্রকৌশলীদের, হাসপাতাল ব্যবসায় ডাক্তারদের, পরিবহন ব্যবসায় এক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের, এভাবে প্রতিটা ক্ষেত্রে যদি যোগ্য ও দক্ষ লোকদের অংশীদার হিসেবে গ্রহণ করা হয় তবে এই ব্যবসা ভালো চলতে পারে। আচ্ছা আশফিন, কি বুঝলাম একটু এক্সপ্লেন করো। মানে মানে ম্যাম, অংশীদার ব্যবসায় যদি যোগ্যতা সম্পন্ন এবং দক্ষ লোকদের না হয় তাহলে ব্যবসা ভালো চলবে, আচ্ছা মানে অংশীদার হিসাবে। আচ্ছা, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, তোমরা কয়জন, 6 জন আছো, তো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা, যোগ্য এবং দক্ষ মানে আমরা যেই ধরনের ব্যবসা করতে চাই না কেন, এখন সেই ব্যবসায় যদি কোনো বিশেষ এক্সপার্টাইজ লাগে বা ক্যাপাসিটি দরকার হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমরা ওই ধরনের ওই কাজে কাউকে যোগ্য লোক পাই, যেমন তুমি যদি কি সম্পর্কে বাইং হাউস রিলেটেড কোনো বিজনেস করতে চাও, তো সেই ক্ষেত্রে বাইং হাউস রিলেটেড কাজগুলো যারা করছে, ঠিক আছে, এক্সিকিউটিভ হিসেবে কাজ করছে বা নিজে হয়তো যে কোনো ভাবে বাইং হাউসের সাথে জড়িত ছিল, তো ওই লোকগুলো কি খুব যোগ্য এবং দক্ষ হয়ে যায় বা নেগোসিয়েট করতে পারে, ঠিক আছে? ওই যে কন্ট্রাক্ট করতে খুব ভালো চুক্তি করতে পারে, নেগোসিয়েট করতে পারে, ঠিক আছে? তো এই মানুষগুলোকে যদি তুমি তোমার ব্যবসায় নাও, তো সেক্ষেত্রে কি করবে, তাদেরকে যখনই কোনো চুক্তি করতে যাবে বা কোনো রকম বিজনেস ডিল করতে যাবে, তো তাদেরকে নিয়ে গেলে বা তারা থাকলে কি তুমি একটু অ্যাডভান্টেজ পাবা। এইগুলো তোমার বিবেচনা করতে হবে যে এই ধরনের ব্যবসা তোমরা করতেছো বা করতে যাবা, তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ওই কাজের সাথে, যেমন এখানে কি ছিল, তোমরা যদি একটা নির্মাণ ধর্মী একটা প্রতিষ্ঠান করতে চাও, ঠিক আছে, যেখানে কিনা হয়তো রাস্তাঘাট বা বিল্ডিং তৈরি করবা, তো এইখানে যদি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যারা বিল্ডিং তৈরি করে মানে এই সম্পর্কে নলেজ আছে, তো তাদেরকে নিলে কি হবে, একটা বিজনেস এডস থাকবে। আচ্ছা, এরপরটা আর্থিক সচ্ছলতা, এটা মরিয়ম করবে। মরিয়ম, মরিয়ম শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, শুরু করব। হ্যাঁ হ্যাঁ। আর্থিক সচ্ছলতা, ফাইন্যান্সিয়াল সলভেন্সি, এরূপ ব্যবসায় সম্ভাবনা লক্ষ্য করা গেলে সেক্ষেত্রে নতুন মূলধন যোগানের প্রয়োজন পড়ে, অথচ সেই ব্যবসায় নতুন অংশীদার গ্রহণ ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। তাই সর্বাবস্থায় অংশীদার বাছাইয়ের আর্থিক সমর্থ একজন অংশীদারদের বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। এরূপ ব্যবসায় অংশীদারদের দায় অসীম হওয়ার কারণে অসচ্ছল কোনো অংশীদারদের দায় ক্ষেত্র বিশেষে সচ্ছল অংশীদারদের উপর বর্তে। তাই সবাই আর্থিকভাবে সমর্থবান হলে এরূপ ঝুঁকি থাকে না। মরিয়ম, কি বুঝলাম? ম্যাম, এখানে বলা হয়েছে যে বিজনেসের ক্ষেত্রে অনেক সময় তো দায় অসীম থাকে, তো সেই ক্ষেত্রে যেই
মানে অর্থের যে যোগানটা থাকে, যে দায়গুলো থাকে, অনেক সময় দেখা যায় যে যে সচ্ছল থাকে না, তার দায়গুলো যে সচ্ছল থাকে তার উপর পড়ে যায়, তাকে পে করতে হয়। সবাই যদি সচ্ছল থাকে তাহলে এই ধরনের প্রবলেম গুলো হয় না, আচ্ছা, হ্যাঁ সুন্দর হয়েছে। ঝুঁকিটা কম থাকে। হ্যাঁ সুন্দর হয়েছে। দেখো তুমি অংশীদার পার্টনারের ক্ষেত্রে তোমাদের যদি দেখা যায় 4 জন পার্টনার, হ্যাঁ 4 জন মিলে একটা বিজনেস করতেছো, সেই ক্ষেত্রে যদি 3 জনের অবস্থায় যদি খারাপ থাকে, ঠিক আছে, ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, তো ব্যবসায়িক কোনো প্রয়োজনে সকল অংশীদারদেরই তো পার্টিসিপেট করতে হবে, প্রয়োজন সেটা ফিনান্সিয়াল হোক বা নন ফিনান্সিয়াল হোক। তো যেই অংশীদারের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, তো সে কিন্তু ওইভাবে কন্ট্রিবিউট করতে পারবে না। এখন 4 জন পার্টনারশিপ বিজনেসের মধ্যে 3 জনের ফিনান্সিয়াল কন্ডিশনে যদি খারাপ থাকে, তো ফিনান্সিয়াল ইস্যুগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রেশার কার উপর পড়বে? যে ফিনান্সিয়ালি স্টেবল, তাই না? আবার দেখো কোন রকমের দায় সৃষ্টি হলো যে কোনো সময়, হ্যাঁ ব্যবসায় বড় বড় একটা ডিল করার সময় বা ইনভেস্ট করার সময়, হ্যাঁ ইনভেস্টমেন্ট পটেনশিয়াল মানে সম্ভাব্য এই এই চুক্তিটা যদি আমরা করি, তো কি অনেক লাভ হবে, বাট এইটার জন্য এই কাজটার জন্য কি আমাদের কিছু টাকা ইনভেস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে যে অংশীদারের টাকা বেশি থাকে, মানে যে সমর্থ, আর সে কিন্তু খুব ইজিলি দিতে পারবে, বাট যে কিনা সমর্থ না, ঠিক আছে, সে কিন্তু সেই জায়গায় ইনভেস্টটা করতে পারছে না, বা তার কন্ট্রিবিউশন যতটুকু করার কথা সেক্ষেত্রে করতে পারছে না। তারপর কি এই করতে না পারার ফলে সে কি হয়তো যারা মানে স্টেবল তাদের এবং যারা আনস্টেবল তাদের মধ্যে একটা কি ইগোইক প্রবলেম শুরু হয়ে যায়, বা হয়তো এমনিই প্রবলেম শুরু হয়ে যায়, ঠিক আছে। ম্যাম অনেক আরো সময় এক্সট্রা মানে ইনভেস্ট করতে হয় যাদের সচ্ছলতা বেশি থাকে, তো সেক্ষেত্রে হ্যাঁ দেখা হ্যাঁ যায় যে ফাইন্যান্সিয়ালি প্রবলেম দেখা দিতে পারে। হ্যাঁ দেখা যায় যে যে টাকা বেশি ইনভেস্ট করবে সে কিন্তু আবার বেশি একটু পাওয়ার পাওয়ার ঠিক আছে, পাওয়ারটা যেন হ্যাঁ ম্যাম। এক্সিকিউট করতে পারে। হ্যাঁ মরিয়ম। ম্যাম আসসালামু আলাইকুম। আচ্ছা প্রীতি, ওয়ালাইকুম সালাম। মরিয়ম কিছু বলেছো? নো ম্যাম। হ্যাঁ, তো এইরকম নিয়ে নানান ধরনের কমপ্লেক্সিটি শুরু হতে পারে। তো এই ক্ষেত্রে সবচেয়ে ওয়াইজ হবে তুমি যেই মানে কন্ডিশন ফিনান্সিয়াল যে স্ট্যাটাস তোমার আছে, তো তুমি এইরকম স্ট্যাটাস সম্পূর্ণ মানুষগুলোর নিয়ে বিজনেস করো। খুব হাই স্ট্যাটাসের সাথে যাওয়ার দরকার নেই, আবার একদম লো স্ট্যাটাসের সাথে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, সবকিছু একটা ব্যালেন্স করে যেতে হবে। আচ্ছা, চুক্তি শর্তাবলীর প্রতি আনুগত্য, এটা কি ঈশা ঈশা পড়বে? ঈশা শুনতে পাচ্ছ? জি ম্যাম, আমি পড়তেছি। আচ্ছা শুরু করো। চুক্তির শর্তাবলীর প্রতি আনুগত্য। চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। এর শর্তাবলী অনুযায়ী ব্যবসায় পরিচালিত হয়, তাই চুক্তির শর্তাবলীর প্রতি অংশীদারদের সম্পূর্ণ আনুগত্য থাকা উচিত। যে কারণে চুক্তির শর্তাবলীর প্রতি শ্রদ্ধাশীল হবেন এমন ব্যক্তিদের অংশীদার নির্বাচনে অগ্রাধিকার দেয়া আবশ্যক। অনেক সময় দেখা যায় অংশীদারগণের মধ্যে কেউ কেউ নিজেকে একক মালিক হিসেবে প্রতিষ্ঠার প্রয়াস চালান, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায় চলতে পারে না। সকল অবস্থায় অংশীদারি চুক্তির শর্তাবলী মেনে চলার এবং চুক্তিকে সমুন্নত রাখার দৃঢ় প্রতিশ্রুতি অংশীদারদের থাকা আবশ্যক। আচ্ছা ঈশা কি বুঝলাম পড়ে? ম্যাম, অংশীদারি ব্যবসায় যে শর্তগুলো থাকে সকল অংশীদারকে সেই নিয়ম অনুযায়ী মেনে অংশীদারি ব্যবসায় পরিচালনা করতে হবে, আর তা না হলে মানে ব্যবসায় ভালো মতো চলতে পারবে না, এরকম। আচ্ছা, অংশীদারি মানে আমরা তো জানি যে এই ব্যবসা চুক্তি সব, তো চুক্তিতে যা বলা আছে বা যেভাবে বলা আছে, তো সেইগুলোর প্রতি সবাই যেন আনুগত্য প্রকাশ করে, ঠিক আছে। কারণ সেটা না থাকলে এক সময় দেখা যাবে যে কেউ কেউ মনে করবে আমি ডিপ্রাইভ হচ্ছি, বা আমাকে ও অ্যাবিউজ করতেছে, বা ব্যবসায়ের ক্ষেত্রে আমার কোনো মানে মানে আমাকে কেউ কোনো স্পেস দিচ্ছে না, ঠিক আছে, আমার যতটুকু পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না, বা এরকম নানাবিধ সমস্যা হয়ে যায়। আর বেশিরভাগ সমস্যাগুলোই হয় মানসিক সমস্যা, ঠিক আছে, মানসিক ভাবে মানে কি বলে খুবই ডিস্টার্ব হয়ে যায় মানুষ, তো তখনই কি ব্যবসাটা মানে ঝুঁকিতে পড়ে যায়। তো এটাই যদি আমরা যেই কন্ট্রাক্টের মাধ্যমে বিজনেসটা শুরু করতেছি বা বিজনেসটা রান করতেছি, সবাই যেন সেটা যেন মেনে চলে, বা মেনে চলার মতো যেন মানুষ আমরা পাই,
এবং সেই মানুষগুলোকে নিয়ে যেন আমরা পার্টনারশিপ বিজনেস করি। আচ্ছা, এটাও শেষ। এরপরে যেটা আমরা পড়বো অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, এটা নাই, বাট অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের পদ্ধতি এটা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক আসে, ঠিক আছে, অনেক 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 আসে। 3টা স্টার মার্ক দিয়ে রাখি এই টপিকটা। এখন এটা পড়বো। আচ্ছা, একজন মনে হয় এখন অ্যাটেন্ডেন্সটা দাও নাই, 8 জনের অ্যাটেন্ডেন্স পাইছি, 9 জন আছে, যে দাও নাই দিয়ে দাও। আচ্ছা, অংশীদারি প্রতিষ্ঠানে বিলোপ বলতে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কে বিলুপ্ত বোঝায়। অংশীদারি আইনে বর্ণিত বিধান অনুযায়ী যেই সকল উপায় বা পদ্ধতিতে এরূপ বিলোপ ঘটতে পারে তা নিম্নে আলোচিত হলো। এখানে মূলত আমরা 5টা পদ্ধতিতে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন দেখবো। প্রথমটা সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন, এরপর 2 নাম্বার বাধ্যতামূলক বিলোপ সাধন, তারপর 3 নাম্বার কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, আদালতের নির্দেশে বিলোপ সাধন। ঠিক আছে, এরপর আমরা অবশ্য 2টা এক্সাম্পল দেখবো এবং সেই 2টা এক্সাম্পল মূলত আদালতের নির্দেশে কোন পরিস্থিতিতে পড়লে আদালত কি করে এই ব্যবসায় বিলোপ সাধন করার নির্দেশ দিয়ে দেয় সেটা দেখবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমটা কিন্তু একদম না পড়লেও আমরা বুঝতে পারতেছি কি হইতে পারে। সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন, রিজলিউশন বাই এগ্রিমেন্ট। অংশীদারি আইনে 40 ধারায় বলা হয়েছে যে সকল অংশীদারের সম্মতিক্রমে বা অংশীদারদের মধ্যকার অংশীদারি চুক্তি শর্ত অনুসারে এইরূপ ব্যবসায় বিলোপ সাধন করতে পারে। সকল অংশীদারের সম্মতিক্রমে যেমন অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তেমনি সকল অংশীদার একমত হলে যে কোনো সময় এর বিলোপ ঘটাও স্বাভাবিক। আমরা একমত হয়েছি, আমাদের মনে হয়েছে আমরা একটা বিজনেস করব, সবাই একসাথে চুক্তি করে বিজনেস শুরু করছি। আবার এখন সবারই মনে হচ্ছে যে আমরা আর করতে চাই না, সবাই সম্মত হয়েছি, আমরা কি রিজলভ করে ফেলবো। ঠিক আছে, একদম ইজি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হলো বাধ্যতামূলক বিলোপ সাধন। এখানে 2টা সিচুয়েশনের কথা বলবে। ঠিক আছে, 2টা সিচুয়েশনে যদি কোনো অংশীদারি ব্যবসায় সম্মুখীন হয় তো কি বাধ্যতামূলক ভাবে বিলোপ সাধন করতেই হবে। আচ্ছা, এটা কে পড়বে? ম্যাম আমি পড়বো। পড়ো জান্নাত। বাধ্যতামূলক বিলোপ সাধন, কম্পালসরি ডিসলিউশন। যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ছাড়া কোনো গত্যন্তর থাকে না, তাকে বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। অংশীদারি আইনের 41 ধারার বর্ণনা অনুযায়ী নিম্নোক্ত 2টি অবস্থায় অংশীদারি প্রতিষ্ঠানের বাধ্যতামূলক বিলোপ ঘটে। একজন ব্যতীত সকল অংশীদার একযোগে দেউলিয়া বলে বিবেচিত হলে এবং এরূপ কোনো ঘটনা ঘটলে যাতে অংশীদারি প্রতিষ্ঠানের পক্ষে ব্যবসা চালানো বা অংশীদারদের পক্ষে অংশীদারি সম্পর্ক বজায় রাখা অবৈধ বলে গণ্য হয়, যেমন আইনের পরিবর্তনের ফলে ব্যবসায় কার্য অবৈধ বিবেচিত হলে। আচ্ছা, তো এখানে 2টা সিচুয়েশনের মধ্যে প্রথম সিচুয়েশন যে এমন কোনো একটা ঘটনা ঘটলো, সেটা ব্যবসায়িক ঘটনা হোক বা এমনি পার্সোনাল কোনো ইস্যুর জন্য হোক, মানে একজন বাদে শুধুমাত্র একজনই শুধু ফিনান্সিয়ালি স্টেবল আছে, বাকি সবাই কি হয়ে গেছে, ব্যাংকরাপ্ট হয়ে গেছে, মানে দেউলিয়া হয়ে গেছে। বুঝতে পারছি? এইরকম কোন সিচুয়েশন হলে বাধ্যতামূলক ভাবে বিলোপ সাধন করতে হবে। আবার আরেকটা সিচুয়েশন আছে, তোমরা যেই ধরনের ব্যবসা করার জন্য, ঠিক আছে, মানে চুক্তি করছো, অংশীদারি চুক্তিটা করছো, সেই ব্যবসাটা কি এখন আইনগতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। যেমন মনে করো যে তোমরা এমন কোন একটা ওষুধ তৈরি করার জন্য মানে ব্যবসার ওষুধ তৈরি করার জন্য চুক্তি করছো, যে ওষুধটা প্রথম দিকে যখন তোমরা লাইসেন্স নিচ্ছিলে তখন ব্যবসাটা ঠিকঠাক মতো চলছিল, ঠিক আছে, তখন কোনো সমস্যা ছিল না। বাট কিছুদিন পরে হয়তো সরকারের পক্ষ থেকে বা যে কোনো কনজিউমার পক্ষ থেকে হয়তো মামলা করলো, পরে প্রমাণ হলো যে তোমাদের ওষুধটা কি নিষিদ্ধ, এখন আর এটা বাজারে ছাড়া যাবে না এবং তোমাদের এই ব্যবসাটাই কি আর কন্টিনিউ করা যাবে না। ঠিক আছে, সো এইরূপ সিচুয়েশনে কি করবা, তোমাদের এই অংশীদারি ব্যবসা বিলোপ সাধন করতে হবে। আবার আরেকটা আছে, কোন অংশীদার যদি আইনগতভাবে অপরাধী বিবেচিত হয়, বুঝতে পারতেছি, কোন অংশীদারের বিরুদ্ধে যদি আইনগত কোনো মানে সে হয়তো একটা খুন করছে বা হয়তো চুরি চামারি করছে বা কারোর সাথে প্রতারণা করছে, তোমাদের সাথে না, তোমরা অংশীদার, তোমরা ভালো আছো, তোমাদের সাথে তাদের সম্পর্ক সুন্দর আছে, বাট সেই ওই একজন বিশেষ মানুষ কি অনেক ধরনের ঝামেলা করে ফেলছে এবং সে কি শাস্তিও পাইছে, সেই ক্ষেত্রে কি তোমাদের মধ্যে কি এই অংশীদারি সম্পর্কটা কন্টিনিউ করা যাবে? না, করতে পারবে না। তখন তোমাদের এই ব্যবসাটা বাধ্যতামূলক ভাবে বিলোপ সাধন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, এটা কি পড়বে?
ম্যাম আমি পড়ি। হ্যাঁ মোমো পড়ো। ম্যাম 3 কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন রিজলিউশন ডিউ টু দ্য হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সিস। যদি এমন কোনো বিশেষ ঘটনা ঘটে যেখানে অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটতে পারে তবে তাকে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন বলে। অংশীদারি আইনের 42 ধারা অনুযায়ী অংশীদারদের মধ্যকার চুক্তি সাপেক্ষে নিম্নোক্ত যে কোনো অবস্থায় ব্যবসায়ের বিলোপ ঘটতে পারে। নির্দিষ্ট সময়ের জন্য কোনো অংশীদারি ব্যবসায় স্থাপিত হলে এবং ওই সময় উত্তীর্ণ হলে একক ও বা একাধিক কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠান গঠিত হলে এবং কার্য বা কার্যসমূহ সম্পাদিত হলে কোনো অংশীদারের মৃত্যু হলে এবং কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে। এক্ষেত্রে উল্লেখ্য যে অংশীদারি বা চুক্তির যদি এই মর্মে বলা থাকে যে কারো মৃত্যু বা দেউলিয়াত্বের ফলে ব্যবসা বিলোপ ঘটবে না তবে এমতাবস্থায় ব্যবসা বিলুপ্ত হয় না। আচ্ছা, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখানে কয়েকটি বিশেষ ঘটনা, ঠিক আছে, এই বিশেষ ঘটনা সাপেক্ষে কি বিলোপ সাধন হবে। তোমাদের ব্যবসা, ওই যে আমরা কি যখন অংশীদারি ব্যবসা প্রকারভেদ করছি তখন কি আমরা সীমিত অংশীদারি ব্যবসায় দেখছি না? সেটা কি সীমিত উদ্দেশ্য অর্জনের জন্য হইতে পারে অথবা সীমিত সময়ের জন্য হইতে পারে, তাই তো? এখন যদি সীমিত সময়ের জন্য ওই ব্যবসাটা হয় 2 বছর, 5 বছর, 10 বছর, তো সময়টা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কি তোমাদের ব্যবসাটা বিলোপ সাধন হবে, এটা চুক্তি অনুযায়ী হবে। তো আমরা কি এটা একটা বিশেষ ঘটনা বলতেছি। আমাদের অংশীদারি ব্যবসায় কিন্তু কোনো সমস্যা ছিল না, বাট আমরা শুরুর ক্ষেত্রে যে চুক্তিটা করছি সেই অনুযায়ী কি এটা বিলোপ সাধন হবে। তো আবার যদি কোনো বিশেষ কাজ, উদ্দেশ্য, একটা কাজ হইতে পারে বা একাধিক কাজ হইতে পারে, তো সবকটাই যদি হয়ে যায়, আমাদের যদি কাজগুলো হয়ে যায়, উদ্দেশ্য অর্জন হয়ে যায়, তো সেক্ষেত্রে কি আমরা বিলোপ সাধন করে ফেলবো, এটা একটা বিশেষ ঘটনা। তারপর কোন অংশীদারের মৃত্যু হলে, ঠিক আছে, মৃত্যু হলে আমরা কি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করতে পারি। তারপর হলো কেউ যদি দেউলিয়া হয়ে যায়, একজন মারা গেছে বা একজন দেউলিয়া হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আবার সিচুয়েশন আছে, যদি তোমাদের চুক্তিতে শুরুর দিকে যদি এরকম থাকে যে কেউ যদি মারা যায় বা কেউ যদি দেউলিয়া হয়ে যায় তাহলে এই ব্যবসা বিলোপ সাধন হবে না, আমরা করব না, ঠিক আছে, তো তখন ব্যবসা বিলোপ সাধন হবে না। বুঝতে পারছি? তো তোমাদের যদি চুক্তিতে যদি হ্যাঁ মোমো ম্যাম মানে কি দুইজন ব্যক্তি যদি মানে একজন দেউলিয়া আরেকজনের মৃত্যু হয়ে যায় তাহলে হবে না, নাকি একজনের হলে বিলোপ সাধন হবে না? আচ্ছা, ব্যবসায়ের পার্টনার যদি শুধুমাত্র 2 জন থাকে সেক্ষেত্রে মানে ম্যাম 5 জন থাকলে যদি যদি একজন মৃত্যু হয়ে যায় আরেকজন দেউলিয়া হয়ে যায় তাহলে কি বিলোপ সাধন হবে না? আচ্ছা, এখন তোমাদের চুক্তির ক্ষেত্রে যদি এটা বলা থাকে যে কোন অংশীদার যদি মৃত্যু হয়, তো 5 জনের মধ্যে একজন মারা গেছে, মৃত্যু হয় কিন্তু তাও ব্যবসা বিলোপ সাধন হবে না, তো সেক্ষেত্রে হবে না, কারণ তোমাদের চুক্তিতে বলা আছে। এবং যখন তোমরা চুক্তিতে এইরকম একটা কথা বলবা যে কারো যদি মৃত্যু হয়ে যায়, মারা যায়, বা কেউ যদি দেউলিয়া হয়, তো তখনও ব্যবসা বিলোপ সাধন হবে না। তখন পরবর্তী ওই সিচুয়েশনে তোমরা কি করবা, ঠিক আছে, বা ওই অংশীদারের অংশটা নিয়ে তোমরা কিভাবে মানে রিজলভ করবা বা মানে ম্যানেজ করবা, তো সেটাও তোমাদের ওই চুক্তিপত্রে বলা থাকবে। তো যা বলা থাকবে সেই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। তো যদি তোমাদের চুক্তিপত্রে যদি এই জিনিসটা থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে না, বুঝতে পারছি? আর যদি চুক্তিপত্রে যদি এরকম কোনো কথাবার্তা না থাকে তাহলে কিন্তু এটা বিলোপ সাধন হবে। আশফিন, এবার বুঝছি? জি ম্যাম। সবাই বুঝছি নাকি আরো কারো কোনো প্রশ্ন আছে? মরিয়মের কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। আচ্ছা, তো দেখো এই যে এইটা হলো বিশেষ একটা কথাবার্তা, এই 4টা সিচুয়েশন মনে রাখো কোনটাতে কোন সিচুয়েশন। আচ্ছা, এরপর হলো বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন, এটা কে পড়বে? কে পড়বে? আচ্ছা, এটা আমি পড়ি তাইলে। দেখো, যদি কোনো অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদার অপর অংশীদারদের লিখিত বিজ্ঞপ্তি, এই যে লিখিত বিজ্ঞপ্তি এই কথাটা দাগায় রাখো, যে অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদার কে? সাধারণ অংশীদার, কোনো সীমিত অংশীদার কিন্তু না, ঠিক আছে, সাধারণ অংশীদার যদি অপর অংশীদারদেরকে লিখিত বিজ্ঞপ্তি দিয়েই বিজ্ঞপ্তি উল্লেখ তারিখ থেকে ব্যবসা বিলোপ কার্যকর করতে পারে তবে তাকে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন বলে। অংশীদারি আইনে 43 ধারায় বলা আছে যে ইচ্ছাধীন অংশীদারি, ইচ্ছাধীন বলতে অনির্দিষ্ট মেয়াদ, অনির্দিষ্ট উদ্দেশ্য, ঠিক আছে, যে
অর্থাৎ যে অংশীদারি ব্যবসা কতদিন চালু থাকবে তা অংশীদারদের ইচ্ছার উপর নির্ভরশীল, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ নেই। এর ক্ষেত্রে কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তির দ্বারা অন্য অংশীদার বা অংশীদারদের কাছ থেকে ব্যবসায় বিলোপের ইচ্ছা প্রকাশ করলে এরূপ ব্যবসায় বিলোপ সাধন ঘটে। আচ্ছা, এটা হলো অবশ্যই একটা সাধারণ অংশীদারি ব্যবসা, ঠিক আছে, যেখানে কিনা কতদিন পর্যন্ত পরিচালিত হবে সেটা নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, আজীবন চলতে পারে। তো সেখানে একজন কি সাধারণ অংশীদার, তার যদি মনে হয় যে সে কি চাচ্ছে এই ব্যবসাটা বিলোপ সাধন হোক, এর জন্য কি দিবে? লিখিত বিজ্ঞপ্তি, লিখিত ভাবে তার ইচ্ছা কি করবে বাকি অংশীদারদের কাছে প্রকাশ করবে। যেহেতু লিখিত, সেটা কিন্তু একটা দলিল, সেখানে তার অবশ্যই তার স্বাক্ষর থাকবে, তার যদি সিল থাকে সিল থাকবে। যদি লিখিত বিজ্ঞপ্তি না দেয় সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। হ্যাঁ, তো এইভাবে দিয়ে সে যেই তারিখ থেকে যাচ্ছে, যেমন আগামী কত 30শে নভেম্বরে পরের থেকে আমরা চাচ্ছি 30শে নভেম্বর পর্যন্ত আমরা চাই যার ব্যবসাটা চলুক, এরপর কি ব্যবসাটা বিলোপ সাধন হয়ে যায়। তো এই যে বিজ্ঞপ্তিটা সে দিল, বাকি অংশীদাররা যদি এটা যে সম্মতি প্রকাশ করে যে আচ্ছা ঠিক আছে আমরা 30 নভেম্বর পর্যন্ত ব্যবসা পরিচালনা করবো, এরপর কি আমাদের ব্যবসাটা আমরা রিজলভ করে ফেলবো, তো সেই ক্ষেত্রে আমাদের বিলোপ সাধনটা কিসের মাধ্যমে হইলো? বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। ঠিক আছে, এখানে কিন্তু কোনো অংশীদারের কোনো মানে বিশেষ কোনো সমস্যা না, শুধু একজন চাচ্ছে সে কি বিলোপ সাধন হোক, তার জন্য সে লিখিত বিজ্ঞপ্তি দিছে এবং বাকিটাও মেনে নিছে। আচ্ছা, আদালতের নির্দেশে বিলোপ সাধন, এটা কে পড়বে? মরিয়ম? ম্যাম করি। আচ্ছা, ঈশা পড়তে চাচ্ছে। হ্যাঁ, ঈশা পড়ো। আদালতের নির্দেশে বিলোপ সাধন। আবেদনের প্রেক্ষিতে যদি আদালত কোনো অংশীদারি ব্যবসার বিলোপের নির্দেশ প্রদান করে তবে তাকে আদালতের নির্দেশে বিলোপ সাধন বলে। আদালতে ব্যবসায় বিষয়ে কোনো মোকদ্দমা করা হলে বা ব্যবসায় ভঙ্গের আবেদন করা হলে অথবা আদালত স্বতঃপ্রণোদিত হয়ে অংশীদারি আইনের 44 ধারা অনুযায়ী নিম্নোক্ত যে কোনো কারণে আদালত এরূপ ব্যবসায় বিলোপের নির্দেশ দিতে পারে। কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, কোনো অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে, ব্যবসায়ের প্রকৃতি বিবেচনায় এর ওপর প্রতিকূল প্রভাব পড়তে পারে এমন কোনো অপরাধে কোনো অংশীদার অপরাধী সাব্যস্ত হলে, কোনো অংশীদার ইচ্ছাকৃতভাবে অংশীদারি চুক্তি ভঙ্গ করে ব্যবসায় পরিচালনা অসম্ভব করে তুললে, কোনো অংশীদার অন্য অংশীদারদের অনুমতি ছাড়া ব্যবসায় তার স্বার্থ সম্পূর্ণভাবে কোনো তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করলে বা আদালত কোনো অংশীদারের সম্পূর্ণ স্বার্থ ডিক্রি জারির মাধ্যমে কোনো তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করলে, কোনো অংশীদারি ব্যবসায় উপর্যুপরি লোকসান করলে এবং লোকসান ব্যতীত ব্যবসায় পরিচালনা অসম্ভব বলে গণ্য হলে এবং অন্য কোনো কারণে আদালত ব্যবসায় ভঙ্গের আদেশ দেয়া ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত মনে করলে। এই ক্ষেত্রে দেখো, আদালতের নির্দেশে বিলোপ সাধন কখন ঘটে? যখন তোমার এই ব্যবসায় ইস্যুটা নিয়ে, তোমার ব্যবসা নিয়ে, হ্যাঁ, কোনো মতে কি আদালতে চলে গেছে, তোমরা আইনি কোনো সাহায্য বা আইনি কোনো মানে সিদ্ধান্তের উপর কি নির্ভর করছো, তো সেই ক্ষেত্রে কি হইতে পারে? মনে করো যে তোমরা কি মানে তোমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি কেউ ভঙ্গ করছে বা ব্যবসায়িক স্বার্থকে কেউ ক্ষুণ্ণ করছে বা কোনো তৃতীয় পক্ষ তোমাদের ব্যবসার বিরুদ্ধে মামলা করছে বা তোমরা কি করছো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করছো, ঠিক আছে, বা এমন কোন সিচুয়েশন হয়েছে যে মানে আইনগত ভাবে আদালত তোমাদের মানে মনে করো যে একটা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তোমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিরুদ্ধে মামলা করছে, ঠিক আছে, তো এই সকল ক্ষেত্রে কি আদালত কি করবে? তোমাদের ব্যবসাটা বিলোপ সাধন করার নির্দেশ দিবে। কোন কোন সিচুয়েশন হইতে পারে? যেমন কোন অংশীদারের মস্তিষ্ক বিকৃত ঘটলে, এখন কোন অংশীদার মস্তিষ্ক বিকৃত ঘটছে সেটা যদি আদালতে প্রমাণিত হয়, তোমরা মামলা করছো যে ও পাগল হয়ে গেছে, ওর সাথে আমরা বিজনেস করতে পারতেছি না, কিন্তু যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে সে কি এটা মানবে? সে তো এটা মানবে না। তো এখন কি তোমরা বিরুদ্ধে মামলা করছো, আইনগত সাহায্য চাচ্ছ, তো সেই ক্ষেত্রে কি আদালত তোমাদের এই ব্যবসা বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। কোন অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে, কেউ যদি এমন ভাবে শারীরিক ভাবে অসুস্থ হয়ে যায় যে সে আর ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে পারছে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি কখনোই করতেও পারবে না, এখন তো পারছে না, কখনো করতেও পারবে না, তো সেই ক্ষেত্রে বিলোপ সাধন হইতে পারে।
তো তারপর ব্যবসায় পরিচালনার প্রকৃতি বিবেচনায় এর উপর প্রতিকূল প্রভাব পড়তে পারে এমন কোন অপরাধে কোন অংশীদার অপরাধী সাব্যস্ত হলে, যেমন ওই যে প্রথম দিকে যে আমরা দেখছিলাম যে মানে অংশীদারি সম্পর্কই আর তোমরা কি রাখতে পারবা না, ঠিক আছে? কোন অংশীদারের এমন কোন সমস্যা আছে, মানে তার চরিত্রগত এমন কোন সমস্যা আছে, বা এমন সে কিছু একটা করতেছে যার জন্য কি ব্যবসাটাই ক্ষতিগ্রস্ত হবে বা অন্য অংশীদাররা ক্ষতিগ্রস্ত হবে, তো সেই ক্ষেত্রে কি ব্যবসা ডিসলভ হতে পারে। কোন অংশীদার ইচ্ছাকৃতভাবে অংশীদারি চুক্তি ভঙ্গ করলে এবং ব্যবসা পরিচালনা অসম্ভব করে তুললে, তারপর কোন অংশীদার অন্য অংশীদারদের অনুমতি ছাড়া তার স্বার্থ সাব্যস্ত কি? সাব্যস্ত মনে করো যে কি বলে প্রমাণিত, ঠিক আছে? মানে সবাই এটাই রায় দিচ্ছে, বুঝতে পারছো? ওকে ম্যাম। হ্যাঁ, তো দেখো কেউ যদি কোন অংশীদার যদি অন্য অংশীদারদেরকে সাথে কনসাল্ট না করে তার যে ব্যবসায়িক যে স্বার্থটা আছে সেটা যদি সে অন্য কারো কাছে এটা সেল করে দিছে, বিক্রি করে দিছে, ঠিক আছে? তো এইরকম করলে অংশীদার ব্যবসা বিলোপ সাধন হইতে পারে। অথবা আদালতে যদি কোনো মামলার চলাকালীন সময় কোন অংশীদারের যে ব্যবসায়িক স্বার্থ, ঠিক আছে, সেটা কি স্টপ করে দিছে, ফ্রোজ, ইনজেকশন করে ফেলছে, ইনজেকশন করছে, মানে ডিগ্রি বলতে যেটাকে বোঝাচ্ছে ফ্রোজ করে ফেলছে, ঠিক আছে? এটা সে আর তার এই ব্যবসায়িক স্বার্থ ব্যবহার করতে পারবে না এবং কোন তৃতীয় পক্ষের নিকট যদি বিক্রি করে তো তখন কি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হইতে পারে। কোন অংশীদার ব্যবসায় উপর্যুপরি মানে বারবার, ঠিক আছে, শব্দটা আমাদের পরিচিত না যদিও বাংলা শব্দ, বারবার যদি লোকসান করতে থাকে, প্রতি বছরই কি হচ্ছে, লস হচ্ছে, প্রফিট নেই, তো এই ক্ষেত্রে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে তারা প্রফিট করতে পারবে না, প্রফিট করার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ, লস ছাড়া ব্যবসায় কিছু দেখা যায় না, তো সেই ক্ষেত্রে কি আদালত বিলোপ সাধনের নির্দেশ দিবে। তারপর অন্য কোনো কারণে আদালত ব্যবসায় ভঙ্গের আদেশ দেওয়া ন্যায়সঙ্গত যুক্তিযুক্ত মনে হয়, আচ্ছা, যদি মনে করো কোনো তৃতীয় পক্ষ এই ব্যবসার বিরুদ্ধে মামলা করছে, তো সেই ক্ষেত্রে কি ব্যবসায়ের ওইভাবে ফিনান্সিয়াল কন্ডিশন নাই বা কোনো অংশীদারদেরও ফিনান্সিয়াল কন্ডিশন নাই যে ওই দায় শোধ করবে, তো সেই ক্ষেত্রে কি বিলোপ সাধন করতে পারবে। অথবা আরেকটা সিচুয়েশন আমরা দেখছিলাম না যে ওই যে পাওনা আদায়ের জন্য বিলোপ সাধন করে ফেলবো, আমরা তো 100 টাকার বেশি মামলা মানে পাওয়ার জন্য তো মামলা করতে পারবো না, তো কারোর কাছ থেকে যদি 10 কোটি টাকা পাই তো সেক্ষেত্রে কি করবো, আমরা কি করবো, আগে ব্যবসাটা বিলোপ সাধন করবো, বিলোপ সাধন করার পরেই তো আমরা তো তার বিরুদ্ধে কি মামলা করতে পারবো না। 10 কোটি টাকার মনে আছে গত ক্লাসে পড়ছিলাম, কারো মনে নাই, একটা বাচ্চাও পড়ে না। আচ্ছা, তো এইরকম যদি সিচুয়েশন হয় তো সেই ক্ষেত্রে ব্যবসা ভঙ্গের আদেশ দিয়ে ন্যায় সঙ্গত মনে করে আদেশ দিতে পারে, তখন কি ব্যবসা বিলোপ সাধন হয়। এখানে দুইটা উদাহরণ আছে। উদাহরণ 1, এই যে দেখো এদিকে বলছে যে কোন সিচুয়েশন কোন অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে, উদাহরণ 1 দেখতে বলছে, কি বলছে এদিকে, অংশীদারি ব্যবসা একজন অংশীদার পক্ষাঘাতগ্রস্ত মানে প্যারালাইসিস হয়ে গেল, তো অংশীদারি বিলোপের জন্য আদালতে মামলা করা হলে আদালত উক্ত ব্যক্তির অসমর্থতা নির্ধারণের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ড অভিমত দেয় ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আদালত অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের নির্দেশ দেন। এটা হলো হোয়াইটওয়েল এন্ড আর্থার মামলা, অনেক আগের মামলা, ঠিক আছে? তো কেউ যদি আপাতত অসমর্থ বাট ভবিষ্যতে সে সুস্থ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে বিলোপ সাধন হওয়ার জন্য নির্দেশ দিবে না, বাট যদি অসমর্থ হয়ে যায় তো সেক্ষেত্রে নির্দেশ দিবে। উদাহরণ 2, অংশীদারির ভিত্তিতে কয়েকজন অ্যাডভোকেট মিলে একটি অ্যাটর্নি ফার্ম গঠন করে, উক্ত ফার্মের একজন অ্যাডভোকেট বিনা টিকিটে রেল ভ্রমণরত অবস্থায় ধরা পড়ে, এই যে একটা ক্রাইম করে ফেলছে, আদালত ওই অ্যাটর্নি ফার্ম বিলোপের নির্দেশ দেন। কার্মিকাল বনাম ইভান্স, দেখছো কত ছোট্ট একটা অপরাধের জন্য তোমাদের ব্যবসাটা ধরা খাইতে পারে। আচ্ছা, এখন হলো আমরা একটা কর্মপত্র দেখবো, আমরা সময় পাবো না, এটা তোমাদের বাসার হোমওয়ার্ক, কর্মপত্র 4, এটা সলভ করবা, নেক্সট ক্লাসে আমি সরাসরি সলভে যাব, কে কি করছো এটা সলভে যাব, আর এটা সলভ করার জন্য আমাদের পড়তে হবে, ঠিক আছে, কোন কোন সিচুয়েশনে